রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এর রায় ঘোষণা করেন। মাত্র ১৭ দিনের বিচারিক কার্যক্রম শেষে বহুল আলোচিত এই মামলার রায় দেওয়া হলো। আদালত তার পর্যবেক্ষণে জানান, আসামিদের অপরাধ সংশোধনযোগ্য নয়, যথাযথ শাস্তি না দিলে আদালত ব্যর্থ হবে। এদিকে রায় সন্তুষ্ট প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। দ্রুত সময়ে রায় কার্যকর করার দাবি জানান তিনি। গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে ৮ বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হন ধর্ষণ ও হত্যাকারী সোহেল রানা এবং তার সহযোগী স্ত্রী স্বপ্না আক্তার। ঘটনার ৫ দিনের মাথায় ২৪ মে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। দ্রুত বিচারের জন্য ওই দিনই মামলাটিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক বিচার কাজ। মাত্র ৪ কার্যদিবসের বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে রবিবার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। রায়ে ২ আসামির মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন আদালত। উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। একই সাথে আসামি মোহাম্মদ সোহেল রানাকে ৫ লক্ষ টাকা জরিমানা এবং স্বপ্না খাতুনকে ২ লক্ষ টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট এলাকার কালেক্টরগণ বা কালেক্টর, ডিস্ট্রিক্ট কালেক্টর এই জরিমানা আদায় করে ভিকটিম রামিসার বৈধ ওয়ারিসদের নিকট প্রদান করবেন সেই আদেশও দিয়েছেন। এই বিচারের মধ্য দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দেশের মানুষের মনে যেরকম মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করা এবং আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে শাস্তি হিসাবে পরিগণিত হবে। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। আমি ন্যায় বিচার পেয়েছি, যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধী বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন রামিসার পরিবার ও সাধারণ মানুষ। এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি ১০০% সন্তুষ্ট হব। যেহেতু রায় হয়েছে মৃত্যুদণ্ড এবং সেটা দ্রুততার সাথে মৃত্যুদণ্ডটা কার্যকর করা হোক, এটাই আমাদের সকলের কাম। রায় হয়েছে যখন, এটা খুব শীঘ্রই যাতে এই রায়টা ফাঁসিটা যেন তাড়াতাড়ি হয়। রায়ের পর্যবেক্ষণে আদালত জানান, আসামিদের অপরাধ সংশোধনযোগ্য নয়। মাত্র ৪ দিনের বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে এই রায় বাংলাদেশের জন্য বিরল ঘটনা হয়ে থাকবে। স্বজন, প্রতিবেশী এবং সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুতই কার্যকর হবে এই রায়, এবং এই রায়টি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। এস এম আরিফ, মাই টিভি, মহানগর দায়রা জজ আদালত, ঢাকা। এদিকে শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। সকালে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণার প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ের রেকর্ড পাওয়ার পর পরবর্তী কার্যক্রম হাইকোর্টেও দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, এত কম সময়ে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে। অ্যাটর্নি জেনারেল হিসেবে আপনারা জানেন যে এই মামলার বিচারিক প্রক্রিয়াটা নিম্ন আদালতে হলেও আলটিমেটলি আপিল প্রক্রিয়া যদি বাদীপক্ষ করলে তো করলো, যদি না করে তাহলে এটা কিন্তু রেফারেন্স হিসেবে সুপ্রিম কোর্টে আসবে। কারণ আমাদের বিচারের যে প্রক্রিয়া সেখানে নিম্ন আদালত কর্তৃক আজকে প্রদত্ত রায় কিন্তু তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন হয়ে যাবে না। বিচারিক আদালত যতক্ষণ পর্যন্ত এই রেফারেন্সটি হাইকোর্টে পাঠাবেন এবং হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত সেটি মৃত্যুদণ্ডটা সুনিশ্চিত না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হবে না। ৬ কার্যদিবসের মধ্যে এমন রায় দেশের ইতিহাসে প্রথম বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রেও এই রায়
দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও জানান তিনি। সচিবালয়ের রায় পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকার এর রায়ে সন্তুষ্ট। উচ্চ আদালতেও এই রায় কার্যকর থাকবে প্রত্যাশা করে আইনমন্ত্রী বলেন, আগামী 3 মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব। সরকার রায় কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান আইনমন্ত্রী। বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। যদি আমাদের সাবকন্টিনেন্টে দেখি, ইতিপূর্বে 1882 সালে নদিয়া সেশনস কোর্ট মুল্লুক চাঁদ নামে এক ভদ্রলোককে তার 9 বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে একদিনে বিচার কাজ সম্পন্ন করেছিলেন। সেই জায়গা আমাদের এরপর আর এত দ্রুত সম্ভব না। আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, রামিসা হত্যা মামলার দ্রুত রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। পুরো বিষয়টি নিয়ে দুর্দান্ত কাজ করেছে পুলিশ, এজন্য পুলিশকে পুরস্কৃত করা হবে। দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। জানান, ভারত থেকে অবৈধ পুশিন ঠেকাতে শক্ত অবস্থানে বাংলাদেশ। সীমান্ত সমস্যা সহ ভারতের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সবকিছু মিলিয়ে এই মামলাটা খুব বেশি কঠিন কিছু ছিল না প্রমাণ করা। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আদালত ন্যায় বিচার করেছে, আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছে। পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে। তবে এই বিষয়গুলো ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন। শিক্ষকের জ্ঞান, দক্ষতা, সততা ও অঙ্গীকারের ওপরে শিক্ষা ব্যবস্থার সাফল্য নির্ভর করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষকরাই সমাজ পরিবর্তনের অগ্রদূত ও রোল মডেল। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গড়তে চায় সরকার, যেখানে শিক্ষা, গবেষণা, মেধা ও সৃজনশীলতা সর্বোচ্চ গুরুত্ব পাবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দক্ষতা ভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 12,000 শিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হলো আজ সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশে উচ্চশিক্ষা নিয়েও অনেককেই বেকার থাকতে হচ্ছে, যার মূল কারণ ব্যবহারিক, প্রায়োগিক এবং প্রযুক্তিগত শিক্ষার অভাব। শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনের জন্যই নয়, বরং বর্তমানে প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বিশ্বমানের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরিরও প্রধান নিয়ামক। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া তৈরিতে ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত হয়েছে, যার ফলে নতুন উদ্যোক্তা সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে বলেও জানান প্রধানমন্ত্রী। কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া, সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। দেশের তারুণ্য ও ছাত্রশক্তিকে যদি জ্ঞান ও বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থী থাকা অবস্থায় বাস্তব কর্মদক্ষতা অর্জনের ফলে এন্টারপ্রেনার হিসেবে আরো কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে। যদি ঐক্যবদ্ধভাবে কাজ করা হয়, তাহলে প্রত্যাশিত অগ্রযাত্রাকে কেউ রুদ্ধ করতে পারবে না। তাই কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তারুণ্য এবং ছাত্র যুবশক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, স্বনির্ভর সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। আতিকুর রহমান তিতাস,
মাই টিভি। রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত না হলে ব্যাংক খাতেও স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন আহমেদ। তিনি বলেন, সুশাসন নিশ্চিত করতে ব্যাংকিং খাতের সংস্কার কমিশন গঠন করবে সরকার। রাজধানীর ERF মিলনায়তনে ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, ব্যাংক খাতের নানা অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে গণমাধ্যম জনসচেতনতা তৈরিতে অবদান রেখেছে। এই অবদান অস্বীকার করার সুযোগ নেই। আমাদের মতো দেশে ব্যাংকের পাশাপাশি যদি শেয়ার বাজারের মতো এরকম ক্ষেত্রকে আমি যদি পুঁজির উৎস না করতে পারি, তাহলে শুধু ব্যাংকের উপরে চাপ দিয়ে কিন্তু নতুন নতুন উদ্যোক্তা আমরা তৈরি করতে পারবো না। থার্ড ফ্লোরে আপনারা ঢোকার কথা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে ফার্স্ট ফ্লোর না লাস্ট ফ্লোর, থার্ড ফ্লোরটা কিন্তু আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে অ্যাক্সেস টু দি ইনফরমেশন। দ্যাট ইজ দি প্রশ্ন। ইনফরমেশন কোথায়? যেখানে ইনফরমেশন আমি সেখানে যেতে চাই। দরকার নাই গ্রাউন্ড ফ্লোরে হতে পারে, বাট মেক শিওর দ্যাট all the information bank lives in ground floor. ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন। কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদ ভবনে শুরু হবে এই অধিবেশন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন। এর আগে গত 7 মে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদের এই অধিবেশন আহ্বান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত 30 এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে 25 কার্যদিবসে মোট 94টি বিল পাশ করা হয়। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হলো, তো বাজেটের আকার সহ সার্বিক বিষয় কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদ ভবন থেকে বিএনপির নেতৃত্বাধীন যে সরকার গঠিত হয়েছে তার প্রথম বাজেট অধিবেশনে সংবাদ জানাতে আমাকে মাই টিভির দুপুরের সংবাদে যুক্ত করার জন্য। আপনি জানেন যে দুপুর 3টায় আজকে বাজেট অধিবেশন শুরু হয়েছে। বর্তমান সরকারের এটি দ্বিতীয় অধিবেশন সংসদের, কিন্তু যেহেতু সরকারি হিসেব মতে অর্থ বছরের মাস এটি জুন জুলাই, সেটিকে অর্থ বছরে ধরা হয়, সেহেতু এই সরকারের প্রথম বাজেট এটি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যেটি বলেছেন যে এবারের বাজেট হবে জনবান্ধব। এই বাজেটে অংশগ্রহণ করার জন্য কিন্তু ইতিমধ্যে প্রধানমন্ত্রী সহ সংসদ সদস্য যারা রয়েছেন, সরকারি এবং বিরোধী দলে যারা সদস্য রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে সংসদে প্রবেশ করেছেন এবং জাতীয় সংসদের অধিবেশন এই মুহূর্তে ভেতরে চলছে। প্রথমেই সেখানে সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং এরপরে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। তারপর সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো এবছরের যে বাজেট সেটি আগামী 11 জুন সেটি সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং 16 তারিখ থেকে এই বাজেট নিয়ে আলোচনা শুরু হবে এবং 30 তারিখের মধ্যে এই বাজেট পাশ করাতে হবে। তবে সরকারের তরফ থেকে যেটি বলা হয়েছে যে সাধারণ মানুষের চিন্তা করে এবার বিশাল যে বাজেট তৈরি করা হচ্ছে এবং সংসদে যেটি উপস্থাপন করা হবে এবং আলাপ আলোচনার মাধ্যমে সংসদে যেটি পাশ করা হবে, সেটি দেশের সাধারণ জনগণের কথা চিন্তা করে বাজেট তৈরি করা হয়েছে। এবং এই বাজেট দেশের মানুষের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে এবং তাদের যে বিভিন্ন সমস্যা রয়েছে সেসব সমস্যার ক্ষেত্রে এই বাজেট কার্যকরী হবে, সেটি তারা দাবি করেছেন। তবে 11 তারিখে যে অর্থমন্ত্রী যে বাজেটটি পেশ করবেন, সে বাজেটের উপর আলোচনার উপর বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। সরকারি এবং বিরোধী দলের পক্ষ থেকে বেশ কিছু বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হতে পারে। স্বাভাবিকভাবেই বিরোধী দলের সংসদ সদস্যরা তারা দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে তারা সরকারের বাজেট নিয়ে কিছু সমালোচনা করবেন এবং সেখানে সেই বাজেটগুলিতে কিছুটা আবার হয়তো সংযোজন বিয়োজন হতে পারে সরকারের তরফ থেকে। এই বিষয়গুলি নিয়ে মূলত আলোচনা হবে। তবে বাজেট অধিবেশন চলছে। আগামী আজকের এই অধিবেশনে বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হবে, যে বিষয়গুলো আমরা হয়তো অধিবেশনের পর যদি সংসদ ভবনের জাতীয় সংসদের যে চিফ হুইপ রয়েছেন কিংবা হুইপদের পক্ষ থেকে যদি আমাদেরকে জানানো হয় যে আসলে সংসদের ভিতরে কি আলোচনা হয়েছে বাজেট অধিবেশনের শুরুর দিনে, সেই বিষয়গুলো আমাদেরকে জানালে আবার আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাবাসসুম, জাতীয় সংসদ ভবন থেকে সরকারের যে দ্বিতীয় অধিবেশন অর্থাৎ বাজেট অধিবেশনের এই ছিল তথ্য আমার কাছে। তাবাসসুম।
ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় সংসদ ভবন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী ইউসুফ আলী। নবায়নযোগ্য জ্বালানি প্রসারের জন্য আসন্ন বাজেটে 7 দফা সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সৌর ও বায়ুবিদ্যুৎ সরঞ্জামের ওপর থেকে 7.5% অগ্রিম কর প্রত্যাহার, গ্রিড অবকাঠামো যন্ত্রাংশ আমদানি ও লিথিয়াম আয়ন ব্যাটারির আমদানি ও শুল্ক 25% থেকে কমিয়ে 5% করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। রাজধানী ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব পরামর্শ দেন। এছাড়াও বৈদ্যুতিক যানবাহনের শুল্ক কমানোর দাবিও তুলেছে সংস্থাটি। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। তীব্র জ্বালানি সংকটে যখন ভুগছে দেশ, তখন সংকট মোকাবেলা ও আমদানি নির্ভরতা কমাতে 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আর তাই সিপিডি বলছে সরকারের উচ্চ কর কাঠামোই এই খাতে বড় বাধা। সৌর প্রযুক্তির উপর বর্তমান 27.5% থেকে 28.7%। শূন্য ভ্যাটে আনার জন্য আমরা কোনো পাচ্ছি না, তার কাছ থেকে কোনো ভ্যাট আদায় করতে পারছি না। কিন্তু এই জায়গাটিতে যদি আমরা ইসের জন্য উইন্ড এবং সোলারের জন্য যে 15% ভ্যাট আছে ওইটাই যদি আরোপ হতো, তাহলে সরকারের রাজস্ব আদায় 1,672 কোটি টাকা হতে পারে। শুধু তাই না, সৌরবাতির যন্ত্রাংশ, সোলার ওয়াটার হিটার সিস্টেমের মতো উপাদানের উপর এই করের বোঝা আরো বেশি বলে মনে করেন সিপিডির গবেষণা পরিচালক। সোলার এবং উইন্ডের উপরে এখন কোনো সিডি নেই, কিন্তু তাদের উপরে কিন্তু অ্যাডভান্স ট্যাক্স রয়েছে 7.5%। আমরা মনে করি এই অ্যাডভান্স ট্যাক্সটি থেকে সরে আসা দরকার। আমরা অনুরোধ করছি সোলার এবং উইন্ডের ইকুইপমেন্টের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যে 7.5% সরকার যেন সেটা থেকে প্রত্যাহার করে নেয়। ব্যাটারি স্টোরেজের ক্ষেত্রে আমরা একই সাথে মনে করি যে সিডি এবং এসডি যেটা 20% রয়েছে সেটাকে তুলে নেওয়া এবং সিডিটিকেও 5% নিয়ে আসা, এটা আমরা জোর দাবি জানাচ্ছি। অপরদিকে সব ধরনের জ্বালানির মধ্যে এলএনজি আমদানিতে করের বোঝা সবচেয়ে কম বলে উল্লেখ করেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। এবারের বাজেটে সরকার বিবেচনা করতে পারেন বলে আমরা মনে করি, সেটি হচ্ছে যে বৈষম্য বা বৈপরীত্যগুলো এই ফিসক্যাল স্ট্রাকচারে বা রাজস্ব কাঠামোর ভিতরে রয়েছে, এই বৈষম্য বা বৈপরীত্যগুলোকে অনতিবিলম্বে এগুলোকে ভারসাম্যপূর্ণ করা এবং একই সাথে ফেভারেবল করা, অর্থাৎ সহায়ক করা এর দিকে নবায়নযোগ্য জ্বালানির জন্য। সিপিডি বলছে দেশি বিদেশি বিভিন্ন গোষ্ঠীর চাপের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাজস্ব বিরাজ করছে এক ধরনের বিশৃঙ্খলা। সোলার এবং উইন্ডের উপরে আরোপিত আছে, সেটা যদি ফসিল ফুয়েলের উপরে থাকতো তাহলে আমার এই বাড়তি পরিমাণ এলএনজি এবং অয়েল থেকে এবং কয়লা থেকে আমি এটা পেতে পারতাম। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। আমরা খুব বেশি ড্রিমিং হয়ে যাচ্ছি। সরকারের ক্ষমতা গ্রহণের 100 দিনে ক্রমবর্ধমান ছিনতাই, চুরি, ডাকাতি ও অপহরণের ঘটনা উদ্বেগজনক বলে জানিয়েছেন দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সংগঠন টিআইবি। সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রতিবেদন ও পর্যবেক্ষণে তথ্য তুলে ধরা হয়। গণপিটুনি ও মব সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলেও কার্যকরভাবে তা নিয়ন্ত্রণ করা যায়নি। তবে সরকারের 100 দিনে অপরাধ প্রতিরোধে কিছু উদ্যোগ বা পদক্ষেপের কথাও উঠে এসেছে। সাদিয়া হক মোয়ের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডিতে বেলা 11টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের 100 দিনের সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুদক, মানবাধিকার ও তথ্য কমিশন গঠনে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই, যা বেশ হতাশাজনক। এছাড়া আমলাতন্ত্র এই সরকারের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে, দুর্নীতি দমন জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন দুইটাকে স্থবির করে রাখা, সেই ধারাবাহিকতায় আবার নতুন যুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশনের স্থবিরতার অবস্থা, যেটি কোনো অবস্থায় সরকারের নিজস্ব অঙ্গীকারের সাথে রিপিট করছে। তাদের 31 দফা তাদের নির্বাচনী ইশতেহার জুলাই সনদের প্রতি, যেটি সরকার প্রধান উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করা হবে, কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়। সরকারের প্রথম 100 দিনে দেশে বিভিন্ন অপরাধ উদ্বেগজনক হারে ঘটেছে উল্লেখ করে সংস্থাটি জানায়, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগে দলীয় ও রাজনীতিকরণের সবচেয়ে অভিযোগ রয়েছে, যা থেকে সরকারকে এখনই সরে আসা উচিত। পরিবহন খাতে চাঁদাবাজি অব্যাহত রয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চাঁদাবাজিকে সমঝোতা হিসেবে উল্লেখ করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সুস্পষ্ট অবস্থান গ্রহণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সরকারের যে অঙ্গীকারগুলো তারা করেছেন
সেগুলো বাস্তবায়নে তারা এক ধরনের একটা সার্বিকভাবে রোবাস্ট একটা কর্মকৌশল বা কর্ম পরিকল্পনা গ্রহণ করবেন, যার মধ্যে তাদের হাতে যে সম্ভাবনাগুলো যেরকম আছে তার পাশাপাশি ঝুঁকিগুলো বিশ্লেষণ করতে হবে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। মাদকাসক্তি এখন আর শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। সীমান্তবর্তী মৌলভীবাজারের জুড়ি উপজেলায় দিন দিন বেড়েই চলেছে মাদকের বিস্তার। বিপথে যাচ্ছে তরুণ সমাজ, ধ্বংস হচ্ছে বহু সম্ভাবনাময় জীবন। আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযানের পরও থামছে না এই ভয়াল আগ্রাসন। প্রতিনিধি মনিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। হাওর ও পাহাড় বেষ্টিত জুড়ি উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে সীমান্ত ঘেঁষা ফুলতলা ইউনিয়ন এখন মাদকের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। ৩ দিকে ভারতীয় সীমান্ত থাকায় দুর্গম পাহাড়ি পথ ব্যবহার করে মাদক চোরাকারবারীরা অবাধে মাদক প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি এবং পুলিশের নিয়মিত অভিযানে প্রতিদিনই আটক হচ্ছে মাদক কারবারি, উদ্ধার হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। তবুও থেমে নেই চোরা কারবারিদের তৎপরতা। স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারের পর আইনের ফাঁকফোকর ব্যবহার করে অনেকেই সহজে জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে ভারত থেকে সহজে মাদক আদান প্রদান করা যায়। সীমান্তবর্তী এলাকাতে আমরা মনে করেন যে গাড়ি চালাই, আমরা সবসময় আতঙ্কের মাঝে থাকি যে কোন মানুষগুলা কোন সময় মাদক নিয়ে গাড়ি উঠে। আমাদের মতো অনেক যুব সমাজ মাদক দ্রব্যের কারণে ধ্বংসের পথে চলে যাচ্ছে। মাদকের এই ভয়াবহ প্রভাব এখন সরাসরি পড়ছে পারিবারিক ও সামাজিক জীবনে। নেশার টাকার যোগান দিতে গিয়ে অনেকেই জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধে। ধ্বংস হচ্ছে বহু পরিবার, সন্তান হারিয়ে অসহায় হয়ে পড়ছেন অভিভাবকরা। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে চিটেফাটা দুই একজন বহনকারী ধরা পড়ে, কিন্তু পর্দার আড়ালে গডফাদাররা থেকে যায়। এই মাদকের বয়াল গ্রাস থেকে রক্ষা করতে এসব গডফাদারদের নিয়ন্ত্রণে আনুন। স্থানীয় জনপ্রতিনিধিরা মনে করেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার ও সমাজকে একসাথে সচেতন না করলে এই সমস্যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। বিজিবি অনেকদিন অনেক বড় বড় চালান ধরে আমি প্রায় সময় দেখি, তো সর্বোপরি একটা কথা বলা হয় যে মাদক দ্রব্য চালান দেওয়ার পরে পাবলিক আবার চলে আসে কেন? সঠিক তথ্য প্রমাণের কারণে, সঠিক সাক্ষীর কারণে অনেক সময় মাদক ব্যবসায়ী আবার জেল থেকে বেরিয়ে এসে আবার পুনরায় সেই কাজে লিপ্ত থাকে। তো আমি চাইবো বাংলাদেশ আইন শৃঙ্খলা, বাংলাদেশ জুড়ি উপজেলা প্রশাসন, সাংবাদিক মহল সহ এলাকার সর্বস্তরের জনগণ দলমত ঊর্ধ্বে আমরা সবাই মাদককে না বলবো এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। মাদক বিরোধী অভিযান চলমান থাকলেও সীমান্ত ঘেঁষা এই এলাকায় চ্যালেঞ্জ রয়ে গেছে বহুগুণ। স্থানীয়দের দাবি, স্থায়ী সমাধানের জন্য দরকার সমন্বিত উদ্যোগ, কঠোর নজরদারি এবং সামাজিক সচেতনতা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার 2 প্রবাসী বাংলাদেশির মরদেহ রবিবার নিজ নিজ বাড়িতে পৌঁছেছে। মরদেহ পৌঁছানোর খবরে নিহতদের গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে সকাল 10টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকায় শফিকুল ইসলামের মরদেহ আনা হয়। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় তার। জানাজায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ খালেদুর রহমান উপস্থিত ছিলেন। নিহতদের স্বজনরা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আমাদের কাছে দুটো চেক দিয়েছে, একটা 35,000, একটা 50,000। হচ্ছে একটা হলে দাফন কাফনের জন্য, আর একটা হচ্ছে অনুদানের এর জন্য। উনি হচ্ছে ইসরায়েল বোমা হামলা হয়েছে, তাই সরকার ওর দান করেছে। বোমা হামলায় মরেছে, তাই সরকারও দান করেছে। পরবর্তীতে কত টাকা দেবে? পরবর্তীতে দেবে 3 লাখ দেবে আর 10 লাখ দেবে। আমার ভবিষ্যৎ কি? শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিসি ঢালাই সড়কের পাশে প্রায় 50 মিটার এলাকা জুড়ে অস্বাভাবিকভাবে মাটি গরম হয়ে ওঠার ঘটনা ঘটেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গত 2 দিন ধরে ওই স্থানে মাটি থেকে তীব্র গরম অনুভূত হচ্ছে এবং জায়গাটিতে হাত দিলেই তাপে উপস্থিতি
তাপের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। এলাকাবাসী আরও জানান, শুধু গরমই নয়, ওই স্থান থেকে ধোঁয়া বের হচ্ছে এবং তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা নিয়ে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গোসাইরহাট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশে বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ সেখানে ভিড় করছেন। খনন করার পরেও এটা যত নিচে যাইতেছে ওটার ধুমার পরিমাণটা অতটাই বাড়তেছিল আর কি। পরবর্তীতে গতকালকে ফায়ার সার্ভিস পানি দিছে, পানি দেওয়ার পরেও পানি শেষ হয়ে যায়, ধুমার পরিমাণ আর কি কমতেছে না আর কি। আজকে সকালবেলাও দেখি যে এখান থেকে গত থেকে ধুমা ওঠে এই আর কি। আবার এই খাম্বার এই সাইড অনেক গরম আর কি। পুডির পাশে সবাই আয়া দেখতেছে, হাতাইতেছে, উপরে ধোয়া উড়ে, ওই একটু গন্ধ হয়। এবারে ফায়ার সার্ভিসের লোক আইলো, এই থানার লোক আসলো। এখানে ভেকু প্রয়োজন, কারণ ভেকু ছাড়া এটা সরু গর্ত করে, এটা বোঝা যাবে না। ভেকু আনলে ভেকু দিয়ে আমরা চতুর্দিক ভালোভাবে ডিপ করে তারপর আমরা বুঝতে পারবো যে নিচে কি আছে। চট্টগ্রামের মিরসরাইয়ে বালু বোঝাই একটি ড্রাম ট্রাকের সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ থাকে। আজ সকাল 9:30টার দিকে মিরসরাইয়ের জোরারগঞ্জ মধ্যম সোনাপাহাড় এলাকায় লেভেল ক্রসিং গেটে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বালু বোঝাই ড্রাম ট্রাকটি রেলওয়ে পারাপারের সময় এমন দুর্ঘটনা ঘটে। ট্রেনের গার্ড ও রেল কর্মীদের তৎপরতায় জরুরি ব্রেক প্রয়োগ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন জেলা রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা। বেলা 11টার দিকে ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কক্সবাজার শহরে বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার উৎপাদনের জন্য রামুর দক্ষিণ মিঠাছড়িতে সিবিএম কম্পোস্ট প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। দৈনিক 100 টন বর্জ্য ডাম্পিংয়ের সক্ষমতা থাকলেও বর্তমানে মাত্র 24 টন বর্জ্য আনা হয়। ফলে মাসে 18 থেকে 19 টন জৈব সার উৎপাদিত হচ্ছে। অবশিষ্ট বর্জ্য শহরের কবরস্থার ঘাটস্থ বাকখালী নদীর চরে ডাম্পিং করার ফলে পরিবেশের ভারসাম্য ক্ষতির সম্মুখীন হচ্ছে শহরবাসী। প্রতিনিধি এম শাহ আলমের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। কক্সবাজার শহরের বাজার, রেস্টুরেন্ট, হোটেল, রিসোর্ট ও প্রায় 3 লাখ মানুষের দৈনন্দিন কার্যক্রম থেকে প্রতিদিন 100 টনের বেশি বর্জ্য উৎপন্ন হয়। এসব বর্জ্যের বড় অংশ বাকখালী নদীর চরে ফেলার কারণে পরিবেশ ও পর্যটনে নেতিবাচক প্রভাব পড়ছে। এ সমস্যার সমাধানে 2018 সালে রামুর দক্ষিণে মিঠাছড়িতে সিভিএম কম্পোস্ট প্লান্ট স্থাপন করা হলেও দৈনিক 100 টনের পরিবর্তে মাত্র 24 টন বর্জ্য সেখানে নেওয়া হয়। ফলে সার ও মাছের খাদ্য স্বল্প উৎপাদিত হচ্ছে। লাভবান হচ্ছে না স্থানীয় কৃষকরা। সরকারি যেগুলো আছে এগুলা সবজি মানে ফসাদ দিতে মানে ক্যাটাগরি আলাদা আলাদা করি, আর পলিথিন যেটা আছে এটা আলাদা করি। মাছের খাদ্য, মুরগির খাদ্য তৈরি করি, জৈব সার তৈরি করে কৃষকের মধ্যে বিক্রি করি। তবে প্রতিদিন 6 থেকে 100 কেজি জৈব সার ও মাসে 1 থেকে 1.5 টন মাছের খাদ্য উৎপাদন করে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার কথা জানান দায়িত্বরত এই ঠিকাদার। কৃষকে বলতেছে মাটির উপকৃত বাড়ছে, মিশিং হইলে আর একটু ভালো হতো। প্রতিদিন 1 টন বাইর করতে হলে আরো ছড়াই দিতাম। পরিচ্ছন্ন নগরী করার জন্য সব বর্জ্যগুলো রিসাইক্লিং এর মাধ্যমে জৈব সার উৎপাদন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান পরিবেশ আন্দোলনের এই নেতা। রামুতে মিঠাছড়িতে যে ডাম্পিং স্টেশন করা হয়েছে ওইখানে বর্জ্যগুলো ফেলে আরো বেশি মানে সার উৎপাদন করা হয়। বাকখালী নদীর চরে ডাম্পিং করা বর্জ্যগুলো পার্শ্ববর্তী SM পাড়ের নির্জন এলাকায় স্থায়ীভাবে ডাম্পিং করার কথা জানিয়েছেন এ পৌর প্রশাসক। SM পাড়ায় একটা গ্রহণের কার্যক্রম চলতেছে, এখানে আমরা আধুনিক একটা বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তুলব। পরিবেশবিদদের দাবি, বাকখালী নদীর চরে বর্জ্য ফেলা বন্ধ করে সব বর্জ্য সিভিএম কম্পোস্ট প্ল্যান্টে নিলে একদিকে রক্ষা পাবে পরিবেশ ও জীববৈচিত্র্য, অন্যদিকে জৈব সার উৎপাদন বাড়িয়ে উপকৃত হবেন কৃষকেরা। তামান্না সাদিকা, মাই টিভি।